জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আপিল শুনানি 2রা মার্চ। জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার। দুদিনের সফরে ঢাকা মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত। রোহিঙ্গা নিয়ে আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক। প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে থাকার পথে কুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত না ফেরার ঘোষণা। ভাঙাচোরা রাস্তা দখল দৌরাত্মে বেড়েছে জলাবদ্ধতা। শোচনীয় অবস্থা পিরোজপুর পৌরসভার কম আয়ের দোহাই নির্বাহীর। আমাদের রোগী নিয়ে যাইতে বাড়িতে বা কোনো একটা ইমার্জেন্সি কোনো একটা অসুস্থ রোগী বেরোতে খুব কষ্ট হয়। দেখার দায়িত্ব তো পৌরসভার, এখন পৌরসভা না থাকলে কি করবে? এগুলো তো সব পৌরসভার আন্ডারে। মেরামতের অভাবে অচল ট্রাফিক লাইট, যানজট নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা পুলিশের। তীব্র জ্যামে চরম ভোগান্তি সাধারণ মানুষের। নোংরা খেলা খেলছে নেতানিয়াহু, অভিযোগ হামাসের। ইসরায়েলি 6 জিম্মিকে ছাড়া হলেও ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিল তেল আবিব। এবং দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত পাকিস্তান। ইতিহাসের রেকর্ড রান তাড়া করে জয় অস্ট্রেলিয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি জ্যোতি সরোয়ার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি হবে আগামী 2রা মার্চ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটি শুনানির জন্য এদিন নির্ধারণ করেন। এর আগে গেল 16 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। গেল বছরের 27 নভেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায়ে খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরী, তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও মামলা থেকে খালাস পান। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদন শুনানি 25 ফেব্রুয়ারি। রোববার সকালে আজহার ইসলামের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আপিল বিভাগকে তাজুল ইসলাম বলেন, রিভিউ শুনানি বৃহস্পতিবারের তালিকার 9 নম্বরে থাকলেও ওই দিন শুনানি হয়নি, এটি নিয়ে দেশে সমস্যা তৈরি হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা, তাই দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। পরে আপিল বিভাগ মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেন। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার, কথা বলবো তার সাথে। সাবরিনা, এটিএম আজহারের রিভিউ শুনানি বিষয়ে আর কি তথ্য রয়েছে জানাবেন? আপনি যেমনটি জানেন যে এটিএম জামাত নেতা এটিএম আজহারুর যে মুক্তিযুদ্ধের সময় যে একটি মৃত্যুদণ্ডাদেশের যে একটি রায় দিয়েছিলেন, এরপরে কিন্তু তিনি আপিল করেন এবং সেটি রিভিউ শুনানির জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করা হয়েছিল, যেটি 9 নম্বর কার্যতালিকায় ছিল এবং সেটির দিন পিছিয়ে আজকে দিন আপিল বিভাগে ছিল। তো এই সময় শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ছিলেন এবং সেখানে তারা দুইজনই শুনানি করেন। এখানে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যেটি জানিয়েছেন যে এই যে এটিএম আজহারুল ইসলামের যে খালাসের যে বিষয়টি, রিভিউ শুনানির যে বিষয়টি, সেটি যদি আসলে না দেওয়া হয় সেখানে কিন্তু দেশে একটি অরাজকতার পরিবেশ একটি সৃষ্টি হয়েছে এবং সেই সাথে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এইটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলার দিকে যাচ্ছে এবং আপনি যেমনটি জানেন যে এই যে এটিএম আজহারুল ইসলামের কিন্তু খালাসের বিষয় বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিও করা হচ্ছে। তো সেটি আসলে তুলে ধরেছেন অ্যাটর্নি জেনারেল যে এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা, এটি খুব দ্রুতই যেই রায় হোক না কেন দ্রুত নিষ্পত্তি করা হোক এবং এটির পর আপিল বিভাগ বিবেচনা করে এই মঙ্গলবার দিন ধার্য করেন এর পরবর্তী শুনানির জন্য। তো একটু পরে জামাতে ইসলামের আইনজীবী শিশির মনির আমাদের সাংবাদিকদের সাথে কথা বলবেন। তো এরপরে আমরা জানাতে পারবো যে তিনি আসলে কি বিষয়ে কথা বলেন। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে।
সাবরিনা, ধন্যবাদ আপনাকে। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ঢাকা সফর করছেন তিনি। শনিবার রাতে ঢাকায় পৌঁছান জুলি। রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমানের সাথেও আজ তার বৈঠকের কথা রয়েছে। অন্যদিকে সপ্তাহের শেষ দিকে 3 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্টি। চলমান রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, আগামী মার্চে সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য যৌথ সারাদান পরিকল্পনা বা জিআরপি ঘোষণা এবং রোহিঙ্গা সংকট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে জাতিসংঘের 2 শীর্ষ কর্মকর্তার এই সফর বেশ গুরুত্বপূর্ণ। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সফরের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা চলছে, বিষয় কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। আপনাকে প্রথমেই জানাতে চাই যে বৈঠকটি হওয়ার কথা ছিল, এখনও শুরু হয়নি। বৈঠকটি শুরু হওয়ার কথা আমরা জানতে পেরেছি আজ বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হবে এবং তার আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি রয়েছেন খলিলুর রহমান, তার সাথেও বৈঠক হবে। এরপরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক এবং বৈঠকের মধ্যে বিশেষ করে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চলবে। এছাড়াও রোহিঙ্গা সংকট ছাড়াও এই অন্তর্বর্তী সরকার যেই দায়িত্ব নেওয়ার পর থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ঠেকাতে তেমন কোনো বিশেষ পদক্ষেপ না নেওয়া লক্ষণীয় হয়, এর বিষয় নিয়েই তারা কাজ করবে এবং উত্তরোত্তর যে রোহিঙ্গা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই মোকাবেলার পাশাপাশি আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই USAID থেকে যে ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ফান্ড বন্ধ করার ফলে রোহিঙ্গাদের উপর কি প্রভাব পড়ছে, কারণ ওই ফান্ডের অনেক অংশই রোহিঙ্গা নারী, শিশু এবং খাদ্য এইরকম খাতে ব্যবহৃত হতো এবং এখন বর্তমানে ওই খাতগুলোর কি ব্যবস্থা বা এর পরিপূরক হিসেবে অন্য কোনো কি ব্যবস্থা নিতে যাচ্ছে জাতিসংঘ, এবং এই বিষয় নিয়েই মোটামুটি আলোচনা হওয়ার আশ্বাস জানা গেছে। তো এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বশেষ সংবাদ। আমরা আশা করছি বিকেল নাগাদ যখন বৈঠক হবে এরপরেই আমরা জানাতে পারবো যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিশ্চয়ই মোহনা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। ক্যাম্পাস সম্পূর্ণ শাটডাউন এবং চোখে লাল কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। দাবি আদায় না হওয়া এবং উপদেষ্টা পরিষদ থেকে কেউ যোগাযোগ না করায় 2টি বাস যোগে 80 জন শিক্ষার্থী উপদেষ্টাদের সাথে দেখা করতে ঢাকায় যাচ্ছেন। গেল 18 ফেব্রুয়ারি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার পর 6 দফা দাবি করলেও প্রশাসন সেটা আমলে নেয়নি বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের। নিরাপত্তা বিবেচনায় আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই হামলার সাথে আমাদের অনেক রক্ত ঝরেছে। যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 1.5 শতাধিক ভাইয়ের রক্ত ঝরার পরও আমাদের সাথে যোগাযোগ করে না। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের রক্তের দায় নিতে হবে। আমরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব এবং বাকিটা আপনারা জানতে পারবেন। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির মূল লক্ষ্যই হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা। শনিবার যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। প্রায় 15 বছর পর যশোর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলন ঘিরে সকাল থেকেই নেতাকর্মী জমায়েত হয় যশোর ঈদগাহ ময়দানে। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনে 31 দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। কিভাবে এই যে বিগত স্বৈরাচার তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন,
বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। এবং এর উপরে ভিত্তি করে এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 2.5 বছর আগে 31 দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকে হোক না কেন, যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারেক রহমান। ধন্যবাদ। এবার সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্ধারণ করা হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে বিডিআর বিদ্রোহ মামলা নিয়ে কথা বলছেন আইনজীবীরা, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। যেগুলি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে যে রায়, যে সাজা বহাল থাকে, তার বিরুদ্ধে আপিলের একটি প্রশ্ন উঠে। আমরা কোভিড চলাকালীন সময়ে অনেক কষ্ট করে আমরা সাজাপ্রাপ্তদের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টে প্রায় 40,000 পৃষ্ঠা একটা রায়ের কপি সেটি সংগ্রহ করে আমরা 226 জনের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আপিল ফাইল করেছিলাম। সেই হত্যা মামলাটির যে সুপ্রিম কোর্টে আপিলগুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে, এইটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আছে। এটি প্রতি সপ্তাহে কার্যতালিকায় আসে, কিন্তু আমরা ক্রম অনুসারে শুনানির জন্য আমরা সেটি শুনানির সুযোগ এখন পর্যন্ত পাচ্ছি না। আমরা আজকে আবার 25শে ফেব্রুয়ারি সমাগত। এই সময়ে স্বাভাবিক কারণেই এই বিচার কার্য নিয়ে প্রশ্ন উঠে। আমরা আজকে আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই যে মামলাটি কার্যতালিকায় আছে সেটি ন্যায় বিচারের স্বার্থে দ্রুত শুনানি এবং নিষ্পত্তির জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আর পাশাপাশি যে বিস্ফোরক যে মামলাটি, সেটি বিচার কার্য আবার শুরু হয়েছে। সেই বিচার কার্য শুরু হওয়ার পরে এই পর্যন্ত 285 জনের সাক্ষী হয়েছে। আপনারা জানেন যে এটার মধ্যে 1300-এর উপরে সাক্ষী। তো আমরা জানি না যে এই 1300 জন সাক্ষী রাষ্ট্রপক্ষ কবে তারা শেষ করবেন এবং কতকাল এটাতে আরো লাগবে। ইতিমধ্যে 2009 সালে এই ঘটনার পর থেকে 2010 সালে বিচার কার্য শুরু হয়ে আজকে প্রায় 16-17 বছর সেটি যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বিস্ফোরক মামলাটি একই অবস্থায় বিচার কার্য চলছে ট্রায়াল কোর্টে। একটু বিষয় হচ্ছে যে আমাদের 277 জন আসামি ওই মামলায় খালাসপ্রাপ্ত ছিল, আর 256 জন আসামি তাদের 10 বছরের সাজা ছিল। যাদের 10 বছরের সাজা ছিল তাদের সাজাটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এবং যাদের 277 জন যারা খালাসপ্রাপ্ত ছিল তাদের মধ্যে ইতিপূর্বে আপনারা জানেন যে গত 9 জানুয়ারি 178 জন আসামির জামিন পেয়েছে এবং তারা মুক্তি লাভ করেছে। আরো 100 জন যারা খালাসপ্রাপ্ত ছিল তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি, এবং যে 256 জন আসামি যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের পক্ষেও আমরা জামিনের আবেদন করেছি। বিচারিক আদালত আগামী 13ই মার্চ 2025 সালে সেটি সাক্ষী এবং এই আবেদনের উপরে আদেশের জন্য দিন ধার্য করেছেন। বিডিআর বিদ্রোহ মামলা নিয়ে কথা বলছেন আইনজীবীরা, আমরা খানিকটা যুক্ত ছিলাম সেখানে। পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, এমনটি জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম।
দেশের সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। আর চলতি মাসেই দলের আত্মপ্রকাশ হবে বলে জানান সংগঠনের আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শিউলি রায়ের রিপোর্ট। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছাত্র জনতার নতুন দলের সাথে একাত্মতা প্রকাশ করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই সম্মেলন। রাজধানী আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যরা ছাত্র জনতার নতুন দলে যোগ দিয়ে নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে বক্তারা। তার করাল রূপ নিয়ে আমাদের উপরে জেঁকে বসেছিল, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। এটা আমরা বুঝতে পারি নাই, আমরা তো তখন চাকরিতে ব্যস্ত, কিন্তু স্টুডেন্টরা ঠিকই বুঝতে পেরেছে। আমাদের মানবিক চেতনা বা সামাজিক চেতনা, রাষ্ট্রীয় চেতনা, এইসব সব দিকে আমাদের একটা জাগরণ দরকার। চলতি মাসে আসছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল, যে দল সব ফ্যাসিবাদদের রুখে দিবে। বিপ্লব বুলেটকে যেভাবে অতিক্রম করেছে তেমনি ব্যালট বিপ্লবেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন নাগরিক কমিটির আহ্বায়ক। আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সৃষ্টি করার জন্য আমাদেরকে একটি নতুন সংবিধান সৃষ্টি করতে হবে। এই সংবিধান সৃষ্টি করার জন্য একটি গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাদের যেতে হবে। পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তাই দেশের সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই সিস্টেমগুলো বিভিন্নভাবে আবার মানুষের সামনে আসছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলো প্রতিহত করতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে। এখন থেকে প্রত্যেকে নিজ নিজ এলাকায় নতুন দলের রাজনীতির কাজ শুরু করার আহ্বান জানান সার্জিস আলম। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। পুলিশকে কোনো দলের এজেন্ডা এবং অন্যায় আবদার মেটাতে অপেশাদার আচরণ না করতে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 40তম বিশেষ পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এই নির্দেশনা দেন তিনি। কুচকাওয়াজে 57 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ নিয়েছেন। সমাপনী কুচকাওয়াজে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ব্যাচের 66 জন প্রশিক্ষণার্থী ছিলেন, যাদের অন্তত 4 মাস আগে সমাপনী কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল। নানা জটিলতায় তা আটকে যায়। অবশেষে বিভিন্ন অভিযোগে এই ব্যাচের 6 জনকে অব্যাহতি দেওয়া হয়। আরও 3 জনের বিষয়ে সিদ্ধান্ত এখনও দোদুল্যমান। অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও 769 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গেল 15 দিনে মোট 8079 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর এ তথ্য জানান। বলেন, গেল 24 ঘন্টায় 769 জনকে আটক করা হয়েছে। আর অন্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে 572 জনকে। 24 ঘন্টা মোট গ্রেপ্তার 1341 জন। এই সময় দেশে তৈরি একটি 1 নলা বন্দুক, 2টি কার্তুজ, 4টি রামদা, 2টি চাপাতি ও 1টি ছুরি সহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গেল 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এদিকে দেশ জুড়ে চুরি, ছিনতাই সহ অন্যান্য অপরাধ রোধে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। অপরাধ দমনে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে র্যাবও সারা দেশে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। শনিবার দিবাগত রাতে রাজধানী মহাসড়কে র্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সোলাইমান স্বপনের ক্যামেরায় এনআই নাহিদের প্রতিবেদন। গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়ালি মহাসড়কে তল্লাশিতে নামে র্যাব। টহল ও চেকপোস্ট পরিদর্শন করতে আসেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এই সময় মহাসড়কে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাকের কাগজপত্র যাচাই ও যানবাহন তল্লাশি করা হয়। এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান সাধারণ মানুষ। জনগণের জন্য ভালো হবে, আমার দেশের জন্য ভালো হবে,
সবার জন্য ভালো হবে আর কি। এটা মানে আইনশৃঙ্খলা বাহিনী যাতে আরও তৎপর থাকে, জনগণ যাতে নিরাপত্তা দিতে পারে। আমরা যারা সিটিজেন, যারা রাত্রেবেলা ট্রাভেল করে লেটছে, আমি এখন এখান থেকে এখানে যাওয়ার নিরাপত্তা পাই না। ওনাদের এই ইনিশিয়েটিভটার জন্য আমরা সেফটি ফিল করতে পারি। নাগরিক হিসাবে আমরা স্যাটিসফাইড ওনাদের এই কার্যক্রম নিয়ে। মানে আমাদের টেনশনটা মুক্ত থাকে যে আমরা বাসায় যাব বা কোনো যদি বিপদ হয় বা কোনো কিছু হয়, তাহলে ওনারা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। আমরা আমাদের ব্যাটালিয়নের যে আপনার টহল, সেই টহল আমরা বৃদ্ধি করেছি, চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য মেট্রো পুলিশের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছি। এই অপরাধগুলি সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে। এইগুলিকে নির্মূল করার জন্য, এই অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম জোরদার করেছি এবং ইনশাআল্লাহ সামনে হয়তো এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে। এই সময় তিনি জনগণকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি দাবি নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা শাটডাউন ঘোষণা করেছে জানাবেন? ধন্যবাদ চৈতি। ইতিমধ্যে যে কমপ্লিট শাটডাউন ইন্টার্ন চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসক ডক্টরস ফোরাম যারা, তাদের যে কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচিটি এখানে চলছে এবং আমরা এখানে যে 5 দফা দাবিতে তাদের এই আজকের এই কর্মসূচিটি ঠিক 12টায় শুরু হয়েছে। আমরা এখানে যারা শিক্ষার্থী আছে, যারা ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ, তারা কমপ্লিট শাটডাউনটি ডেকেছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছেন, আপনাদের দাবিগুলি কি এবং কেন আপনারা আজকের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন? যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং অরাজকতার কারণে বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য বিএমডিসি যখন থেকে মেয়ার্স এবং ডিএমএফ ইস্যুতে যে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা চিকিৎসক সমাজ এটা খুবই গভীর উদ্বেগের সাথে এটা পর্যবেক্ষণ করছি। কারণ আমরা আশঙ্কা করতেছি যে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের চিকিৎসা খাত ভেঙে পড়বে এবং অপচিকিৎসার নতুন দ্বার উন্মোচন হবে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা 5 দফা দাবি নিয়ে আজকে আমরা যে কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম, সেই কর্মসূচি এটা ঘোষণা করেছি। আমাদের এখানে প্রথম দাবি হচ্ছে বাংলাদেশের চিকিৎসা সেবা দিতে হলে, যদি কেউ চিকিৎসাতে স্বাস্থ্য খাতে কাজ করতে চায় বা চিকিৎসা সেবা দিতে চায়, তাকে অবশ্যই নামের আগে ডাক্তার যোগ করতে হলে তাকে MBBS এবং BDS ডিগ্রিধারী হতে হবে। আমাদের একটাই কথা, সেটা হচ্ছে নো MBBS নো ডক্টর, নো BDS নো ডক্টর। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে আন্তর্জাতিক যে OTC ড্রাগের লিস্ট আছে এটাকে দ্রুত আপডেট করতে হবে এবং MBBS ডক্টর এবং BDS ডক্টরের বাইরে কেউ এই OTC ড্রাগগুলো প্রেসক্রাইব করতে পারবে না। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাংকের ছাতার মতো যে মেয়ার্স এবং অন্যান্য যে নিম্নমানের মেডিকেল কলেজগুলো গড়ে উঠতেছে, এগুলোকে দ্রুত বন্ধ করতে হবে এবং আমাদের একটা দাবি হচ্ছে যে বাংলাদেশের চিকিৎসা খাতে যে সংকটগুলো আছে এগুলো দ্রুত নিরসন করতে হবে। বলা হচ্ছে যে পর্যাপ্ত ডাক্তার নাই, অথচ দেখা যায় যে প্রতি বছর প্রায় 10,000 ডাক্তার নতুন করে মেডিকেল কলেজগুলো থেকে বের হচ্ছে। কিন্তু একটু জানতে চাই আপনাদের কাছে, আপনাদের 5 দফা দাবি আছে, যেহেতু আপনারা এখানে রাজশাহীর সবচেয়ে বড় মেডিকেল হাসপাতাল যেটি, সেখানে আপনারা চিকিৎসা দিয়ে থাকেন, এর ফলে ওখানে যে ব্যাঘাতটি ঘটবে এটা কিভাবে কাটানো যাবে? জি, আসলে দেখেন আমাদের এই আন্দোলনটা কিন্তু রোগীদের কল্যাণের কথা চিন্তা করে, কারণ আমরা চাচ্ছি যে রোগীদের সামান্য একটু ব্যাঘাত সৃষ্টি হলেও যাতে তার দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সম্মুখীন না হয়। কারণ একজন 6 মাসের ডাক্তারি যদি কেউ কোর্স করে চিকিৎসা দেয়, এটা অপচিকিৎসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং এতে রোগীরা ভবিষ্যতে একটা বড় ধরনের সংকটের মুখে পড়বে। তো সামান্য কিছু সমস্যা হলেও আমরা তাদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে আজকে আমাদের কর্মসূচি দিয়েছি। এবং আপনাকে আমরা কথা বলছিলাম ইন্টার্ন ডক্টরের সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে সাময়িক অসুবিধা হয়তো রোগীদের হবে, কিন্তু তাদের দীর্ঘমেয়াদী রোগীরা যেন সমস্যায় না পড়ে, সেই জন্যই তাদের এই 5 দফা দাবি এবং এটি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তাদের দাবির ব্যাপারে সরকার মেনে নেওয়ার কোনো আশ্বাস দিচ্ছেন। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে চৈতি সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসকরা এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পিরোজপুর পৌরসভার বেশিরভাগ রাস্তায় চলাচলের অনুপযোগী। পানির লাইন থাকলেও সুপেয় পানি পাওয়া দুষ্কর, বিশেষ করে গ্রীষ্মকালে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বন্যার পানি নামতে প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগে। 100 বছরের পুরনো প্রথম শ্রেণীর এই পৌরসভার অবস্থা শোচনীয় বলে দাবি স্থানীয়দের। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট।
পিরোজপুর পৌরসভার যাত্রা শুরু করে 1885 সালে। 1990 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পায় এটি। তবে এত বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই পৌরসভায়। এখানকার বেশিরভাগ রাস্তাই ভাঙাচোরা, মেরামত হলেও নিম্নমানের কাজের কারণে তা আবারও আগের অবস্থায় ফিরে যায়। রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। শহরের প্রধান দুটি খাল অবৈধ দখলদারদের দখলে থাকায় জলাবদ্ধতা বেড়েছে। এমনকি বর্ষায় পানি নেমে যেতে সময় লাগে 2 থেকে 2.5 মাস। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে নাগরিকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ প্রায় 4 বছর উপরে খালি টেন্ডার হয় আর শুনি আর খালি কাজ হয়, কিন্তু আজ পর্যন্ত রাস্তাটা কমপ্লিট করতে পারে না। আমাদের রুগী নিয়ে যাইতে বাড়িতে বা কোনো একটা ইমার্জেন্সি কোনো একটা অসুস্থ রোগী বেরোতে খুব কষ্ট হয়। এখানে একটা স্রোত সমৃদ্ধ একটা খাল ছিল, যেখান থেকে কোনোরূপ আপনার এতটাই স্রোতে নৌকা চলাচল করতো, সেখানে এখন বিড়াল ঢাঙ্গাচ্ছে। লজ্জাজনক অবস্থা, কি পরিমাণ ময়লা সামনে দেখেন। এইরকম দুর্ভোগ নিয়ে আমরা বসবাস করতেছি এই এলাকায়। দেখার দায়িত্ব তো পৌরসভার, এখন পৌরসভা না দেখলে কি করবে? এগুলো তো সব পৌরসভার আন্ডারে, পানি, এই পরিষ্কার পরিচ্ছন্নতা। এই পৌরসভায় 80 কিলোমিটার কার্পেটিং, 48 কিলোমিটার পাকা এবং 65 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এছাড়া 20টি সেতু, 185টি কালভার্ট ও 1.5 শতাধিক কিলোমিটার ড্রেন রয়েছে। তবে পৌরসভার আয় সীমিত হওয়ায় নাগরিক সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। রেমালের পানি 2 দিন স্থায়ী থাকার কারণে আশেপাশের অনেক রাস্তাগুলিও, ভালো রাস্তাগুলিও নষ্ট হয়ে যায়। তো সেসব রাস্তাগুলি মেরামত এবং পুনর্নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক মাহমুদের মাধ্যমে সুপারিশ সহকারে কিছু প্রকল্প আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশা করি এসব প্রকল্প যদি অনুমোদন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ পৌরসভার শহর এবং শহরতলির রাস্তাগুলি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। পিরোজপুর পৌরসভা এলাকায় 120 কিলোমিটারের বেশি খাল থাকলেও এর বড় অংশ দখলদারদের কবলে। দ্রুত সংকট নিরসন করে জনবান্ধব পৌরসভা গড়ে তোলার দাবি বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এক সপ্তাহে 21,222 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। রোববার এক প্রতিবেদনে খবর জানায় সৌদি গেজেট। তাদের বিরুদ্ধে আবাসিক, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় এদের মধ্যে 13,202 জন আবাসিক আইন লঙ্ঘন, 4,911 জন অবৈধভাবে সীমান্ত পার এবং 3,109 জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হন। তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা এমন তথ্য দেয়নি রিয়াদ। অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা, পরিবহন ও আশ্রয় দেওয়া হলে তাকেও 15 বছর কারাদণ্ডের বিধান আছে।